নমস্কার, আপনারা দেখছেন abtakhabar.com। আমি বিনয় ভরদ্বাজ। আরিয়ান খান মামলার শুনানি চলছে বম্বে হাইকোর্টে। কিছুক্ষণ আগে আমরা লাইভে ছিলাম। প্রত্যেক মুহূর্তের খবর আমরা আপনাদের কাছে তুলে ধরছি। আদালতের ভেতরে কি কথা হচ্ছে, কি আর্গুমেন্ট হচ্ছে, তিনজনের যে মেন যে একিউজ যারা রয়েছেন, তিনজন, তাদের নিয়ে যেমন রয়েছেন মুকুল রহতগি, আরিয়ান খানকে নিয়ে রয়েছেন, সঙ্গে রয়েছেন অমিত দেশাই রয়েছেন, আরবাজ মার্চেন্টকে নিয়ে মুনমুন ধামেচা রয়েছেন, তার তার অ্যাডভোকেট রয়েছেন আলী কাশিফ খান। এই তিনজনের আইনজীবী রয়েছেন, তারা আর্গুমেন্ট করেছেন। এখন আর্গুমেন্টে রয়েছেন আপনারা যিনি রয়েছেন অনিল সিং, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল রয়েছেন, তিনি বক্তব্য রাখছেন। আমরা সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি, কি কি আর্গুমেন্ট চলছে। আর এই বিষয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছেন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সিনিয়র অ্যাডভোকেট ক্যালকাটা হাইকোর্ট অচ্যুত বাসু, এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা তার কাছেও যাব, আমরা আলোচনায় তার বক্তব্য শুনবো, তার বক্তব্য, আইনের ব্যাখ্যাগুলো শুনবো। সিনিয়র অ্যাডভোকেট অনেকক্ষণ যেটা কিছুক্ষণ আগে আমরা যেগুলো লাইভ করলাম, যেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, সেটা আমরা ওনাকে ফিজিক্যালি পাইনি। এখন আমরা ফিজিক্যালি মানে যেটা আমরা যুক্ত করতে পেরেছি, সেটা ওনাকে আমরা সরাসরি দেখতেও পাচ্ছি। এবার ওনার কাছেও যাব, ওর প্রশ্নগুলো, ওনার বক্তব্য শুনবো। প্রথমে এএসজি কি বলছেন সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরি। তিনি বলছেন যে যেভাবে মুকুল রহতগি বলেছেন যে এদেরকে ইললিগাল ভাবে আটকে রাখা হয়েছে। মুকুল রহতগি বলেছিলেন যে আমার ক্লায়েন্ট আরিয়ান খানকে বেআইনি ভাবে আটকে রাখা হয়েছে। সেই প্রশ্নের উত্তরে এএসজি বলছেন যে তিনবার আমরা কিন্তু রিমান্ড নিয়েছি, তিনবার রিমান্ড আমরা কিন্তু নিজে নেয়নি, আমরা রিমান্ড নিয়েছি, তিনবার ম্যাজিস্ট্রেট আমাদের অ্যালাউ করেছেন। তো তিনবারের রিমান্ডকে, তিনটে ম্যাজিস্ট্রেটের রিমান্ডকে আপনি কি গুরুত্ব দিতে মানে অস্বীকার করতে পারেন? তারা কি না বুঝে কি রিমান্ড দিয়েছে, সেই প্রশ্ন কিন্তু তুলে দিয়েছেন। এছাড়াও কিন্তু বলছেন ASC বলছেন, রেসপন্ডিং টু দ্য মুকুল রহতগি আর্গুমেন্ট অফ ইললিগাল অ্যারেস্ট, 3 রিমান্ড অর্ডার অফ দ্য ম্যাজিস্ট্রেট হ্যাভ নট বিন চ্যালেঞ্জ। একসাথে তিনজনকে চ্যালেঞ্জ করা যেতে পারে না। তো নাও দ্য অ্যাকিউজ ক্যান নট সে অ্যারেস্ট ইজ ইললিগাল। অ্যাকিউজ কিছুতেই বলতে পারেন না যে ইললিগাল অ্যারেস্ট হয়েছে। এসি আবার বলছেন, দে মাস্ট satisfy the court that the magistrate has not taken all the factors into consideration while passing the remand order, but here the remand is only not challenged. তার বক্তব্য কিন্তু আইনজীবী যিনি রয়েছেন, এএসজি যিনি রয়েছেন, তিনি কোর্টকে বোঝানোর চেষ্টা করছেন। এএসজি আবার বলছেন, সুপ্রিম কোর্ট অর্ডার ইন প্রজ্ঞা সিং ঠাকুর কেস, সেই রেফার করছেন, সেই তথ্যগুলো বলছেন, দে আর অল অন দ্য সেম পয়েন্ট, প্রত্যেকে তারা এক জায়গায় ছিল। দ্যাট ইফ বাই এ ভয়েড a valid judicial order a remand has been given, then not informing ground of arrest cannot be claimed. সেটাও কিন্তু এসজি বলছেন। এসজি আরো বলছেন, মাই সাবমিশন ইজ থ্রিফোল্ড। হি একজনকে নিয়ে, যিনি বলছেন তিনজনকে নিয়ে সাবমিশন করছেন। আরিয়ান খান প্রথম, ওয়াজ ফাউন্ড ইন কনসিয়াস পজেশন, তার মানে কনসিয়াস, তার মাইন্ডে ছিল, সেই পজেশন পাওয়া গেছে। নাম্বার 2, হি আরো বলছেন, হি ওয়াজ কানেক্টেড উইথ ড্রাগ প্যাডলার, উনি ড্রাগ প্যাডলার সাথে যুক্ত আছেন, সেই কথাও তিনি বলছেন। এসজি arrest is valid, it is only a lapse of 4 hours for remand. এই 4 ঘন্টার ঘটনার ব্যাপারটা রিমান্ড নিয়ে আপনাদের প্রশ্ন হচ্ছে। এসজি আবার বলছেন, conspiracy is difficult to prove, only conspirators know how they are conspired, কিভাবে ওরা কনস্পিরেসি করে ওরাই বলতে পারবে। এসজি আবার বলছেন, সাইটেড প্রভাকর সেলফ এফিডেভিট, উনি দেখাচ্ছেন, দেয়ার ইজ এ চান্স অফ টেম্পারিং, আই হ্যাভ সেড ইন প্যারা 4 অফ মাই রিপ্লাই, একটা চান্স রয়েছে
ট্যাম্পারিং এর ওই প্রভাকরের স্টেটমেন্টকে কোট করে বলছেন। এসজি আবার বলছেন অন মুনমুন থ্রো দ্য ড্রাগ when she get to know that sheep will be deaded। উনি বলছেন মুনমুন যে মাটিতে পাওয়া গেছে ড্রাগটা কাগজে মোড়া অবস্থায় ওই 5 গ্রাম যেটা ওটি ও মুনমুন ছুঁড়ে ফেলেছিল মাটিতে। ওটা যখন জানতে পারে যে রেড হয়ে গেছে, তারা এনসিবি যে রেড করেছে এই জানতে পেরেই কিন্তু মাটিতে ছুঁড়ে ফেলেছে। উই হ্যাভ সিডিআর রেকর্ড টু শো শি ওয়াজ ইন টাচ উইথ স্মিথ আরেকজন রয়েছেন, তার কথা উঠে এসছে, তার সাথে কথাবার্তা কিন্তু তাদের কাছে হোয়াটসঅ্যাপে যে চ্যাট আছে তাদের কাছে আছে। দ্য স্টেটমেন্ট অফ বলদেব অ্যান্ড মুনমুন, বলদেব আর মুনমুনের যে স্টেটমেন্ট রয়েছে ভলেন্টারি স্টেটমেন্ট, হ্যাঁ স্টেট সি হ্যাড দ্য ড্রাগ, এটা বোঝাচ্ছে যে তার কাছে ড্রাগ ছিল। এসজি আরো বলছেন শো দ্য কোড দ্য confidential file containing the WhatsApp chat। ASG show the code the confidential file containing the WhatsApp chat। তাদের হোয়াটসঅ্যাপ চ্যাটে যে কনফিডেন্সিয়াল ফাইল এসজি কোডকে দেখাচ্ছেন, যিনি আমাদের বিচারক রয়েছেন সামরে, বিচারপতি সামরেকে দেখাচ্ছেন। এসজি শো দ্য কোড কনফিডেন্সিয়াল হোয়াটসঅ্যাপ চ্যাট দেখাচ্ছেন। আবার রেহতোগি বলছেন রেহতোগি নাও মেক্স রিজয়েন্ডার সাবমিশন ফর আরিয়ান, উনি রিজয়েন্ডার দিয়েছেন, আবার উনি সাবমিশন করবেন। দেয়ার ওয়াজ নো রিকভারি ফ্রম মি দো আই সে আই ওয়াজ নট অ্যাওয়্যার অফ হোয়াট হি ওয়াজ ক্যারিং, বাট হোয়াট ইজ বিং পুট অন মাই ইজ কমার্শিয়াল কোয়ালিটি দো কনস্পিরেসি। আমার সঙ্গে রয়েছেন ক্যালকাটা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট রয়েছেন, তার বক্তব্য আমরা শুনবো, কিন্তু আপডেটগুলো যেগুলো এসছে আমি আপনাদের তুলে ধরি, যারা দর্শক বন্ধু যুক্ত রয়েছেন সেই তথ্যগুলো আপনাদের জানিয়ে দেই। রেহতোগি বলছেন দেয়ার ওয়ার 1300 পিপুল অন দ্য শিপ, ওই শিপে 1300 লোক ছিল। নো ম্যাটেরিয়াল ওয়াজ প্রডিউসড বাই এনসিবি টু শো দ্যাট আই নিউ এনিওয়ান, এটার কোনো তথ্য দিতে পারিনি এনসিবি যে আমি সবাইকে কাউকে জানি। এজ অ্যাপার্ট ফ্রম আরবাজ অ্যান্ড আর্চিত, এই দুজনে ছাড়া কারো কিন্তু তথ্য দিতে পারিনি। রেহতোগি বলছেন আর্চিত ওয়াজ অ্যারেস্টেড উইথ 2.4 গ্রামস, ডিলার ক্যান নট হ্যাভ জাস্ট 2.4 গ্রাম। যদি আর্চিত ডিলারই হতো তাহলে 2.4 গ্রাম তার কাছে থাকতো না। আর্চিতের কাছে অ্যারেস্ট হয়েছিল 2.4 গ্রাম। কোর্ট রিকোয়েস্ট রেহতোগি টু সুইচ অফ দ্য মাইক, মাইক সুইচ অফ করার জন্য রেহতোগি বলছেন আপনি এইভাবে মাঝখানে ঢুকবেন না, ওনাকে আটকে দিয়েছেন। কোর্ট বলছেন আপনি রেহতোগি আই নেভার ইউজ এ মাইক ইভেন ইন দ্য সুপ্রিম কোর্ট, আমি সুপ্রিম কোর্টে মাইকে দেয়ার কেস ইজ ইফ ইট ইজ নট এ coincidence but a conspiracy, there has to be meeting of minds। They said telephone can call between all 8, so apart from Arbaz none of these chaps has anything to do with me। উনি আর আরিয়ানকে নিয়ে বলছেন, রেহতোগি সে বলছেন আবার there is no material to allege conspiracy, কনস্পিরেসির জন্য কিন্তু কোনো ম্যাটেরিয়াল নেই। রেহতোগি বলছেন আবার apart from the people mentioned in the chart there was 2 other people, one is Manav and the other is Gaba, they were not arrested। যারা ইনভাইট করেছিল গাবা সে অ্যারেস্ট হয়নি। রেহতোগি আবার বলছেন ইট ইজ ট্রু, এটা সত্য, দ্যাট ইট ইজ ডিফিকাল্ট টু প্রুভ কনস্পিরেসিকে প্রুভ করা খুব মুশকিল আছে, বাট ফ্যাক্ট উইল অলওয়েজ স্পিক, কিন্তু তথ্য কিন্তু সবসময় কথা বলে। রেহতোগি আরো বলছেন ইফ ইট ইজ দেয়ার আর্গুমেন্ট দ্যাট দ্য অ্যাডমিসিবল অফ সেকশন 67 statement cannot be seen at this stage, then that would be violated of article 21। article 21 কে ভায়োলেট করা হচ্ছে, 67 যদি অ্যাডমিসিবল না হয়। রেহতোগি বলছেন that he will cite 2 Supreme Court judgment to show Tufan Singh's judgment regarding a bar on using voluntary statement will apply even at the time of bail।
বেলের সময় কিন্তু তার ভলেন্টারি স্টেটমেন্টকে অ্যাপ্লাই করা হয়েছিল, সেই তথ্য কিন্তু রেফারেন্সগুলো তুলে ধরছেন। Ratogi cited the recent Supreme Court judgment in Sanjeev Chandra Agarwal, সেই নতুন একটা আবার রেফারেন্স টু সে সাবমিসিবিলিটি অফ সেকশন 67 স্টেটমেন্ট ক্যান বি কনসিডার্ড অ্যাট দ্য বেল স্টেজ। 67 এর রেফারেন্স দেওয়া হচ্ছে, কিন্তু বেল স্টেজেও কিন্তু স্টেটমেন্ট কনসিডার করা যেতে পারে, সেই কথাটাও কিন্তু তুলে ধরছেন। কোর্ট গোজ থ্রু দ্য জাজমেন্ট অন দ্য সুপ্রিম কোর্ট। চন্দ্র আগরওয়াল কেস নিয়ে এখন কোর্ট স্টাডি করছে, দেখছে। রাতোগি আবার বলছেন, রিডিং দ্য ডিস্টিংগুইশড নওয়াজ খান জাজমেন্ট অন দ্য কনসিয়াস পজেশন ফর দ্য প্রেজেন্ট কেস। নওয়াজ খানের একটা রেফারেন্স দিচ্ছেন। রাতোগি আর বলে, ইন নওয়াজ কেস দ্য পজেশন দেমসেলফ সেড they wouldn't rely on section 67 statement. Ratogi abar bolche, there is no material except of 67 statement. এখানে 67 এর স্টেটমেন্টের কোনো ম্যাটেরিয়াল নেই, unless I know and I have a truck with them, they have that we are going to party in the middle of the sea, say it should be no who is carrying what, you carry escape. এই ব্রেকিং একটা ব্রেক না হয়েছে, কোর্ট অ্যালাউ বেল টু দ্য আরিয়ান খান। ব্রেকিং, অবশ্যই বড় খবর আপনাদের কাছে, বড় খবর। কোর্ট অ্যালাউ বেল টু দ্য আরিয়ান খান। আরিয়ান খানের বেল গ্রান্ট করলো কোর্ট ইতিমধ্যে এই বক্তব্যের পর। এইটা একটা বড় খবর, যারা দর্শক শুনছেন প্রত্যেকের কাছে যে এই খবরটা একটা ব্রেকিং খবর। বম্বে হাইকোর্ট অ্যালাউজ বেল টু দ্য আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট এন্ড মুনমুন নামেচা। কোর্ট উইল প্রোনাউন্স ডিটেল ওভার দ্য রিজন টুমরো। কোর্ট কেন বেল দিয়েছে এরপরে তারা কালকে ব্যাখ্যা করবে। বড় খবর এই মুহূর্তে যেটা আমরা জানাচ্ছি, কোর্ট বম্বে হাইকোর্ট, আমরা যেটা বলছিলাম জেল না বেল, আরিয়ান খানের জেল হবে না বেল। আমি বলবো আরো বন্ধু আমাদের অপটাকে যারা রয়েছেন তাদেরকে লিংক যুক্ত করতে, বড় ব্রেকিং দিতে, যে কোর্ট অ্যালাউ করেছে, কোর্ট অ্যালাউ করেছে, 3 জনেরই বেল অ্যালাউ করে দিয়েছে, বম্বে হাইকোর্ট অ্যালাউ করছে। আমার সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট অচ্যুত বাসু, রয়েছেন সিনিয়র অ্যাডভোকেট। কোর্ট কিন্তু অ্যালাউ করে দিচ্ছে। অ্যাডভোকেট আমার সঙ্গে রয়েছেন, দাদা কোর্ট অ্যালাউ করে দেয়, ক্যালকাটা বম্বে হাইকোর্ট এই 3 জনের বেল নিয়ে যে সংশয় ছিল ইতিমধ্যে অ্যালাউ করে দিচ্ছে। আপনার বক্তব্য আমি জানতে চাই, কি বলবেন? অ্যালাউ করেছে, করতেই পারে, কারণ হচ্ছে স্মল কোয়ান্টিটি ছিল, তো তারপরে কমার্শিয়াল কোয়ান্টিটি ওটা দেখাতে পারেনি, ওই জন্য অ্যালাউ করেছে। এমনও কেস আছে 3 বছর ধরে জেলে আছে, যে তাদের কেন অ্যালাউ হয়নি। 6 জন অ্যাকিউজ ছিল, 5 জনের অ্যালাউ করেছে, 1 জনের অ্যালাউ করেনি। এমনও কেস আছে ক্যালকাটা হাইকোর্টে। এই কিছুদিন আগে আমি মুভ করেছিলাম, অ্যালাউ করেনি, বালুরঘাটের কেস ছিল। সুতরাং এনডিপিএস সেকশন 37 ওটা বাইন্ডিং আছে, বার আছে। কোন ক্ষেত্রে এটা পাওয়ার হচ্ছে ডিসক্রিশনারি পাওয়ার অফ দি কোর্ট। আগে বলেছি, এখনো বলছি, কোর্ট অ্যালাউ করতে পারে, রিজেক্টও করতে পারে। এক্ষেত্রে কোর্ট পেয়েছে কেস ডায়েরিতে, কেস ডায়েরিতে পেয়েছে, অ্যালাউ করেছে। আমি আসছি দাদা, আপনার কাছে আসছি। বিশাল বড় খবর, এই 2রা অক্টোবর থেকে আজ 28শে অক্টোবর 26 দিন 27 দিন ধরে যে নাটকটা চলছিল বেলকে নিয়ে, এদেরকে বেল দেওয়া হবে না, এটা নিয়ে অনেক কথা উঠছিল, অনেকগুলো ব্যাপার ছিল। 67 কে উল্লেখ করেছেন যিনি সলিসিটর জেনারেল রয়েছেন, তিনি 67 এর কথা উল্লেখ করেছেন, স্টেটমেন্টকে অ্যালাউ এর কথা উল্লেখ করেছেন, যে 67 কিন্তু এখন সাবমিসিল হবে না। তিনি বলেছেন যে স্টেটমেন্ট যে বাইরে থেকে যে বাকিগুলো ট্রায়ালের সময় এগুলো হবে, কিন্তু তারা পরিষ্কার করে দিয়েছে। আমার সঙ্গে অ্যাডভোকেট রয়েছেন, সিনিয়র ক্যালকাটা হাইকোর্টের অ্যাডভোকেট রয়েছেন, অচ্যুত বাসু রয়েছেন, তারা বক্তব্য আমরা শুনছি। কেন অ্যালাউ, এই যে 67 এখানে উল্লেখ করেছে এনসিবির কথা, যা আমরা দুই পক্ষকে দেখছি, যেটা আর্গুই হলো, যে এটা একজন বলছে যে এটাকে করা উচিত হবে না, এটা এই ধারার মধ্যে পড়ছে। সিআরপিসির 438 এর কথা বলা হচ্ছিল, 439 কথা হচ্ছিল, যা ওরা বলছে না 67 এর কথা উল্লেখ করেছিল। এটার মধ্যে ব্যাখ্যাটা যদি করেন, ব্যাপারটা কি? হচ্ছে অ্যাপ্রিহেনশন অফ অ্যারেস্ট,
অ্যারেস্টের আগে, সেটা হচ্ছে অ্যান্টিসিপেটরি বেল, ইন অ্যান্টিসিপেশন অফ বেল। যখন যদি রেড হ্যান্ডেডলি এরা হচ্ছে হাতে নাতে ধরা পড়েছিল, তাদের পজেশনে পাওয়া গেল, পরবর্তীকালে দেখা গেল স্মল কোয়ান্টিটি, নট কমার্শিয়াল কোয়ান্টিটি। এটা কেস ডায়েরিতে লেখা হয়েছে। এর বা এই পজেশনে পাওয়া গেছিল আরবাজ খানের, আরমান খানের পজেশনে পাওয়া যায়নি কিছু, সেই জন্য ওকে বেল অ্যালাউ করেছে। ইন কানেকশন উইথ দ্যাট 3 জনকেই বেল অ্যালাউ করেছে, একজনকে দিয়ে বেল 3 জনকে অ্যালাউ করেছে। আর সেকশন 37 এ লেখা আছে, NDPS সেকশন 37, নারকোটিক ড্রাগ এন্ড সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যাক্ট 1985 এ এই অ্যাক্ট। সুতরাং এই অ্যাক্টে লেখা আছে সেকশন 37 ইজ অ্যাট্রাক্টেড, দেয়ার ইজ সাম বার টু গ্রান্ট বেল। এখানে দেখেছে কমার্শিয়াল কোয়ান্টিটি নয়, কেস ডায়েরিতে দেখা গেছে স্মল কোয়ান্টিটি, এই জন্য বেল অ্যালাউ করেছে বোম্বে হাইকোর্ট। 3 গ্রামের উপরে হলে কমার্শিয়াল কোয়ান্টিটি হয়ে যায়। এটা 3.2 গ্রাম পেয়েছে, ওর পজেশনে পেয়েছে 3.2। স্মল কোয়ান্টিটি কথা হচ্ছিল, যেটা বলা হচ্ছে, যেটা সাবমিশন হয়েছে, পরে দেখানো হয়েছে কেস ডায়েরিতে 3.2। অবশ্যই আপনারা শুনছেন, আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট রয়েছেন অচ্যুত বাসু, তার বক্তব্য আমরা দেখাচ্ছি। প্রথমে আমি আসছি অচ্যুতদার কাছে আসছি। প্রথমে বলা হয়েছিল, এনসিবি বলেছিল আরবাজ কাছ থেকে 6 গ্রাম পাওয়া গেছে। এই যে মুনমুন ধামেচা যিনি ড্রাগ নিচ্ছিলেন, কাগজে মোড়া যে ড্রাগ ছিল তাকে 5 গ্রাম বলা হয়েছিল, দুটো মূল্যে মিলে 11 গ্রাম। আর বাকিরা যারা 11 জন অ্যারেস্ট হয়েছিল তাদেরকে সবগুলো যোগ করে তারা 21 গ্রাম দেখিয়েছিল। যখন রিমান্ডে নিয়েছিল তখন তারা 21 গ্রাম দেখিয়েছিল। সবাইকে কানেক্ট করে দিয়েছিল, কানেক্ট করে ভাগ ভাগ করে টোটাল 21 গ্রাম দেখানো হয়েছিল। কিন্তু এখন সেই আর্গুমেন্টের পর, 3 জনের আর্গুমেন্টে শোনার পর যেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা আদৌ তা নয়। কিন্তু এটা আর্গুমেন্টে তারা সেই আদালতকে, মানে বিচারককে বোঝাতে সক্ষম হয়েছে যে তারা আলাদা আলাদা রয়েছে। এটা কনজিউমের জন্য ছিল, এটা ব্যক্তিগত ব্যবহারের জন্য ছিল, এটা কিন্তু কমার্শিয়াল ইউজের জন্য ছিল না। এটা আদালতকে তারা কনভিন্স করতে মনে হয় সক্ষম হয়েছেন 3 আইনজীবী, তাই মনে হয় বেল দেওয়া হচ্ছে। আমার আরো ব্যাখ্যা করবেন আমাদের সিনিয়র অ্যাডভোকেট রয়েছেন ক্যালকাটা হাইকোর্ট, যেটা ড্রাগস মামলা নিয়ে ডিল করেন, অনেক সময় অনেকগুলো ক্লায়েন্ট নিয়ে কিন্তু মুভ করেন। তার কাছে প্রশ্ন, এই 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 যে আজকে যে নজির একটা দেখালো, যে কোর্টের যে আলাদা আলাদা করে দেওয়া হলো, তাদের বেল হয়ে গেল, সেটা কি আগামী দিনে এই অস্ত্রটাকে ব্যবহার করা যাবে? সেটা আপনার কাছে, ক্যালকাটাতেও এই অস্ত্র বা অন্যান্য স্টেটেও কিন্তু এই অস্ত্রকে ব্যবহার হতে পারে কি অচ্যুতদা? আমরা শুনতে পাচ্ছি গাড়িতে ছিল গাড়ির ওনার, সেটা বেল আমি গত মাসেও পাইনি। ডিভিশন বেঞ্চে, ক্যালকাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রিজেক্ট করেছে। সেই এখনো 3 বছর জেলে আছে, 5 জন আসামি তারা জেলের বাইরে আছে। সুতরাং কোর্ট টু কোর্ট গাড়ি করে কেস ডায়েরি নিয়ে বিচার হয়। কেস দিয়ে দেখা গেছে এদের 3.2 পার হেড, যেটা আরবাজ খানের কাছে পাওয়া গেছিল 3.2 জুতোর মধ্যে, আর এর কাছে স্মল কোয়ান্টিটি, এটা হচ্ছে স্মল কোয়ান্টিটি। আর এর পজেশন থেকে কিছু পাওয়া যায়নি। একে বলছে এর সঙ্গে কনস্পিরেসি করছিল, যেহেতু একসাথে পাওয়া গেছে। কনস্পিরেসি গ্রাউন্ডে কেউ আটকে রেখেছিল, 28 দিনের মধ্যে না হলে এনডিপিএস এ বেল পাওয়া সম্ভব নয়। এইবার এইটা কি একটা নজির হলো, একটা নাকি?
বিভিন্ন amendment আছে, না হলে NPA কেস বেল পাবে না। আমরা আলোচনা করছি বড় খবর, আপনারা যারা দেখছেন এই মুহূর্তে বিশাল বড় খবর, আরিয়ান Small খানের বেল, quantity পাওয়া আরিয়ান খান যিনি রয়েছেন, আরিয়ান খানের বেল হয়ে গেছে। আরিয়ান খানের পাশাপাশি এই যারা আরো দুজন রয়েছেন, আরবাজ মার্চেন্ট আর আরো একজন যিনি রয়েছেন আরবাজ মার্চেন্ট ছাড়া, মুনমুন ধামেচা, আরবাজ মার্চেন্ট আর আরিয়ান খান, তিনজনেরই বেল বোম্বে হাইকোর্ট অ্যালাউ করলো। এটা বড় খবর। 28 দিনের মাথায় এই ড্রাগস মামলায় আরিয়ান খানের বেল অ্যালাউ হলো। অনেক গল্প চলছিল দীর্ঘ, আমরা 28 দিন ধরে কিন্তু মিডিয়াতে শুধু একটাই খবর আমরা নজরে আসছি বড় খবর হিসাবে। প্রত্যেক মিডিয়া সারাদিনই কিন্তু এই আরবাজ খান, আরিয়ান খান আর মুনমুন ধামেচা নিয়ে কিন্তু ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছিল এই তিনজনকে নিয়ে। আমি আসছি দাদার কাছে, আসছি, সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে সেই জন্য আবার আসি। তবে আমার এই অ্যাডভোকেট যিনি আমার সাথে যিনি রয়েছেন অচ্যুত বাসু রয়েছেন, সিনিয়র অ্যাডভোকেট, তার কাছে প্রশ্ন, তাহলে কি সিডি কেস ডায়েরি অনেকটা উইক ছিল? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যারা যখন ওরা রিমান্ডে নিয়েছিল সেখানে কি উল্লেখ করতে কি তাদের কোনো ল্যাকুনা থেকে গেছিল? এই দুটো প্রশ্নের উত্তর আমরা সিনিয়র অ্যাডভোকেট রয়েছেন তার কাছে আমরা পাওয়ার চেষ্টা করব। আমরা শুনে নেই। আওয়াজ পাচ্ছি না, আমরা একটু চেষ্টা করছি। আমরা আওয়াজ পাচ্ছি না, আমি একটু চেষ্টা করছি। আমরা কোনো মাইক সেখানে দেখা গেছে স্মল কোয়ান্টিটি, স্পেশাল দেখে না, সেকশন দেখে আর এনডিপিএস রিজেক্টেড। এবার বোম্বে হাইকোর্টে 28 দিনের মাথায় গেছে, এরকম সাধারণত দেখা যায় না। বোম্বে হাইকোর্টে হয়তো কেস ডায়েরি দেখে পেয়েছে যে স্মল কোয়ান্টিটি, নট কমার্শিয়াল কোয়ান্টিটি, আর এর পজিশন থেকে পাওয়া যায়নি। জুতোর মধ্যে পাওয়া গেছিল আরবাজ খানের, আর এর কে বলছিল কনস্পিরেটর। এই কনস্পিরেটর হিসাবে একে বেল অ্যালাউ করে, ওকেও বেল অ্যালাউ করেছে। কারণ এনডিপিএস আপনাকে আগেই বললাম কমপ্লিট না হওয়া পর্যন্ত বলছো সেটা হচ্ছে ট্রায়াল ইজ আনলেস ট্রায়াল ইজ কমপ্লিটেড, আপনাকে জেলেই থাকতে হবে। এরকম অসংখ্য আছে ওয়েস্ট বেঙ্গলে, জেলে আছে, 3 বছর জেলে আছে। বালুরঘাটে ফেন্সি ডিল পেয়েছিল, আর গাড়ির মধ্যে 6 জনের কাছে 2000 বোতল ফেন্সি ডিল পেয়েছিল। তাদের 5 জনের বেল আউট হয়েছে, এখন 1 জন জেলে। সুতরাং আর কিছুই বোঝা যাবে না, আইন খুললে আমার কোনো ব্যাপার নেই। সেকশন 37 ইজ অ্যাট্রাক্টেড, সুতরাং ওখানে বেল দেওয়া খুবই মুশকিল জজের পক্ষে। ডিসক্রিশনারি পাওয়ার, কেস ডায়েরিতে স্মল কোয়ান্টিটি পেয়েছে, নট কমার্শিয়াল কোয়ান্টিটি, প্লাস হচ্ছে টেম্পারিং এর কোনো ব্যাপার নেই, উইটনেস টেম্পারিং এর কোনো ব্যাপার নেই। জজ মনে করেছে যে কোনো ব্যাপার নেই, এটা নাম করা হলো পালিয়ে যাবে। অবশ্যই আপনারা শুনছেন, শুনতে পাচ্ছি কোন কারণে বেশিসে দাঁড়িয়ে ডিসক্রিশনারি পাওয়ার অবশ্যই সেই পাওয়ারকে কাজে লাগিয়ে আদালত স্পেশাল জাজ যে দিয়েছে ওটা সেকশন থেকে রিজেক্ট করে, স্পেশাল জাজ দেবে না। অবশ্যই আপনারা শুনলেন, শুনতে পাচ্ছেন
এনডিপিএস মামলায় হাজার হাজার মানুষ, হাজার হাজার এরম ভাবে অভিযুক্ত এখনো জেলে রয়েছেন। তারা 3 বছর, 4 বছর, 5 বছর ধরে জেলে রয়েছেন। তারা তাদের বেল হচ্ছে না, দীর্ঘদিন ধরে তারা জেলে রয়েছেন, বেল পাচ্ছেন না। কিন্তু এই হাই প্রোফাইল মামলা, যার মধ্যে 3 জনকে যে এই মেন টার্গেট ছিলেন 3 জন, আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট আর মুনমুন ধমেচা, এই 3 জনের হাই প্রোফাইল মামলার 28 দিনের মামলায় 28 দিনের মাথায় দাঁড়িয়ে বম্বে হাইকোর্ট কিন্তু তাদেরকে বেল দিয়েছে। বেলের কারণ হাইকোর্ট বলেছে আগামীকাল আবার ব্যাখ্যা করবে কেন বেল দেওয়া হলো, কি গ্রাউন্ডে বেল দেওয়া হলো। সেই বেলের কারণগুলো কিন্তু হাইকোর্ট বলেছে ব্যাখ্যা দেবে তারা আগামীকাল। আমাদের আবার আগামীকাল যুক্ত হতে হবে। আমরা কি আদালত ব্যাখ্যা দেয়, কোন বেশে দাঁড়িয়ে আদালত বলেছে। যদিও সাবমিশনের সময় যে 3 বিচারকের সমক্ষে 3 যে অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট ছিলেন 3 জনের হয়ে, তারা যে তথ্যগুলো তুলে ধরেছিলেন তাদের কথাও আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, কিভাবে তারা আর্গিউ করেছেন। আর আজকে অ্যাডভোকেট অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অনিল সিং কিভাবে প্রোটেক্ট করেছেন তাদেরকে, সে তার উত্তর দিচ্ছেন, সেটাও আপনাদের সামনে তুলে ধরেছি। তিনি অনেকগুলো ব্যাখ্যা দিয়ে, অনেকগুলো রেফারেন্স দিয়ে দেখিয়েছেন যে যেটা বলা হয় অন্য অন্য কেসের ক্ষেত্রে বেল ইজ রুল, বেল ইজ রুল, এই কথাটা বলা হয় বেল ইজ রুল, কিন্তু এনডিপিএস এর মামলায় বেল ইজ রুল নয়, বেল ইজ যেটা বলছেন যে এটা কম্পালসারি, বলছেন যে বেল ইজ নট দ্য রুল, সেটা বলছেন কাস্টাডি ইজ রুল, এখানে উল্টো বলছেন। তার ব্যাখ্যা আমরা অ্যাডভোকেট রয়েছেন আমাদের সঙ্গে অচ্যুত বাসু, তার কাছে জানতে চাইব। বেল ইজ রুল আর এখানে বলছে জেল ইজ রুল, কোনটা, এই ব্যাখ্যাটার মধ্যে তফাৎটা কি, মানে কিভাবে ব্যাখ্যা করছেন, আলাদা আলাদা কেন, ওই দুটো আলাদা? এনডিপিএস এ বার আছে সেকশন 37 এ টু অ্যালাউ বেল প্রসিডিওর মেনটেন করে, তবে বেল অ্যালাউ করা যেতে পারে। জাজেদের প্রথমে স্পেশাল জাজ এনডিপিএস হচ্ছে রিজেকশন করে দেবে সেকশন দেখেই। হি হ্যাজ পাওয়ার টু গ্রান্ট বেল বাট হি উইল নট গিভ দি বেল। এরপরে হাইকোর্ট গেছে এগেনস্ট দিস অর্ডার, হাইকোর্ট অ্যালাউ করেছে কনসিডারিং দি স্মল কোয়ান্টিটি অফ ড্রাগ, আর এখানে কমার্শিয়াল কোয়ান্টিটি অ্যাট্রাক্ট করেনি। এখানে 11 জন আসামি ছিল, তার মধ্যে 21 গ্রাম দেখিয়েছে, আর এর থেকে আরবাজ খানের থেকে 3.2, আর এর পজেশনে কিছু পাওয়া যায়নি। অনেক ওই গ্রাউন্ডে এবং অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বলুন বলুন বলুন। এইভাবে এই জন্য অ্যালাউ হয়েছে। পরবর্তী প্রসিডিওর হচ্ছে ক্যান্সেলেশনে যাবে এনসিবি, নেক্সট পাওয়ার হচ্ছে সুপ্রিম কোর্ট। অবশ্যই আবার এনসিবি আবার এগিয়ে যাবে, এনসিবি যদি মনে করে ক্যান্সেলেশনে যাবে, অন্য বেঞ্চে না, সুপ্রিম কোর্ট, অন্য বেঞ্চ না, ফর ক্যান্সেলেশন সুপ্রিম কোর্ট। বোম্বে হাইকোর্টে যেরকম রিজেক্ট হলে অন্য বেঞ্চের ব্যাপার নেই। এখানে যদি বেল না পেত তাহলে আসামিরা যেত হচ্ছে সুপ্রিম কোর্ট, সেইভাবে এনসি অবশ্যই অবশ্যই আপনারা শুনছেন, এখানে যদি বেল না পেলে তারা সুপ্রিম কোর্টে যেত, হায়ার বেঞ্চেও যেতে পারতো। এই মুহূর্তে যে বেল অ্যালাউ করা হয়েছে, বম্বে হাইকোর্ট যে অ্যালাউ করেছে বেল, তার জন্য আবার কি বেল ক্যান্সেলের জন্য সুপ্রিম কোর্ট, এনসিবি যেতে পারে, সেটা একটা বড় তথ্য উঠে আসছে। ওরা বসে থাকবে না। এনসিবি যেভাবে ট্র্যাক তৈরি করেছিল, এনসিবি যেভাবে ঘেরাবন্দি করেছিল, অনেক খাটনির পর নাকি তারা এই ক্রুজে রেড করে 1300 লোকের মধ্যে থেকে 11 জনকে অ্যাপ্রিহেন্ড করে ধরতে পেরেছিল। আর 11 জনকে আবার যে কেস সাজাতে তাদের কিছু একটা লেখনা থেকে গেছে নিশ্চয়ই, তার জন্য কিন্তু ক্যালকাটা হাইকোর্ট, বম্বে হাইকোর্ট তাদেরকে বেল দিয়েছে। বেলের ব্যাখ্যা আমরা আগামীকাল পাবো। আদালত বলেছে যে কেন বেল দেওয়া হয়েছে, সেই ব্যাখ্যা আগামীকাল আদালত দেবে।
কিন্তু এই বেলের রিজেকশনের জন্য এনসিবি আবার সুপ্রিম কোর্ট যেতে পারে, সেটাও কিন্তু একটা বড় তথ্য উঠে আসছে। কিন্তু আদৌ কি হয় সেটার দিকে নজর। তবে একটা বড় খবর যে 28 দিনের পর হয়তো আজ প্রসেস কিছু করার পর আরবাজ আর মুনমুন ধামেচা আর এই যে আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচা আর আরিয়ান খান হয়তো তাদের বাড়িতে একবারের জন্য হয়তো যেতে পারেন। কিন্তু এর মধ্যেও যদি সুপ্রিম কোর্টে স্পেশাল বেঞ্চে তারা গিয়ে যদি বেল রিজেক্ট করিয়ে আনে, এনসিবি স্পেশাল পাওয়ার করে কাজে লাগে, কিন্তু সেটা আটকেও যেতে পারে। কি এরকম কি হতে পারে যে আজকে বেল দেওয়ার মানে বেল পাওয়ার পর রিলিজ হওয়ার আগে এটা আটকে যেতে পারে? এরকম কি সম্ভাবনা রয়েছে? কি বলছেন? আমরা কেটে গেছে, লাইন কেটে গেছে, ওনার সাথে লিঙ্ক আমাদের শেষ হয়ে গেছে। ওনাকে লিঙ্কে আমরা জুড়ছি, জুড়লে এই প্রশ্নের উত্তর পাবো। হ্যাঁ, যেটা প্রশ্ন করছিলাম যে এটা কি সম্ভব যে ওরা চলে গেল স্পেশাল পাওয়ারে বেল রিজেক্ট হয়ে গেল, সম্ভব? সুপ্রিম কোর্ট যদি অ্যালাউ করে তাহলে যেতে পারে। পিটিশন যদি শুনবার জন্য অ্যালাউ করে তখন জেল থেকে ছাড়বে না। প্রসিডিওর হচ্ছে সুপ্রিম কোর্ট যেতে পারে। অবশ্যই এটা মারাত্মক আজকে যদি আপনি দেখলেন তো, ক্যালকাটায় দেখলেন তো, ক্যালকাটায় দেখলেন তো, মুভ করে যায় আজকে কি অ্যালাউ করে দেয় আজকে হিয়ারিং করার জন্য এই অপশন রয়েছে। এটা হলে কিন্তু অনেক বড় হবে। এই ধন্যবাদকে আমরা রাখবো। আমাদের সঙ্গে যুক্ত রয়েছে অর্চিত বাসু, আপনার সাথে অনেক ধন্যবাদ। বিশেষ করে এইটা ইতিহাসে এমন কেমন নেই, এমন পাওয়া যায়নি যে বেল হয়ে গেছে, এমন এখন অবধি পাওয়া যায়নি। এনডিপিএস এর মামলা এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি যে 28 দিনের মাথায় বেল হয়ে গেছে। যদিও অনেকগুলো মামলা মুভ করছে সারা দেশ জুড়ে, কিন্তু এনডিপিএস এর ড্রাগস মামলা কিন্তু ঝুলে রয়েছে, তারা বেল পাচ্ছেন না, অনেকে জেলে রয়েছেন। কিন্তু হাই প্রোফাইলে এই মামলা 3 জন সিনিয়র অ্যাডভোকেট যেভাবে আর্গুই করলেন, একের পর এক সাবমিশন করলেন, তারা আদালতে মুভ করলেন, সেই একটা নজির তৈরি হয়েছে, এর বেল হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, আপনার মূল্যবান বক্তব্য দর্শকের ক্ষেত্রে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা দেখলাম, ওনাকে পেয়েছি আর ওনার সাথে কথা বললাম। সিনিয়র অ্যাডভোকেট যিনি রয়েছেন আমাদের সঙ্গে ছিলেন, তার বক্তব্য আপনাদের শোনালাম যে এইটা স্মল কোয়ান্টিটির জন্য এই অ্যাডভান্টেজটা পেয়ে গেল। আর অনেক ক্ষেত্রে যে চার্জশিট তৈরি, যে সিডি ছিল, কেস ডায়েরি ছিল, কেস ডায়েরিতে তেমন ভাবে স্ট্রং করতে পারেনি এনসিবি, যার জন্য কিন্তু অ্যাডভান্টেজ ওরা পেয়ে গেল, তারা বেল হয়ে গেছে। বড় খবর, 3 জনকে এই বেল অ্যালাউ করেছে 28 দিনের মাথায়। এই 3 জনকে, আরিয়ান খানকে বম্বে হাইকোর্ট বেল দিয়েছে। আরিয়ান খানের পাশাপাশি 2 জন আরো যারা ছিল, আরবাজ মার্চেন্ট আর মুনমুন ধামেচা, তাদেরও বেল দেওয়া হয়েছে। আপনারা এই তথ্য পেয়েছেন, এখান থেকে অনেকে অনেক প্রশ্ন উঠেছেন। আমরা সঙ্গে যারা যুক্ত রয়েছেন তিনি একজন বলছেন, একের পর তাদের বক্তব্য শুনে একটু আপনাদের বলে দেই। খুরশিদা বেগম আমাদের একটা বক্তব্য দিয়েছেন, আরিয়ান খান কি সত্যি অপরাধী? তিনি প্রশ্ন তুলছেন, আদৌ কি আরিয়ান খান অপরাধী ছিল নাকি ট্র্যাক করে ফাঁসানো হয়েছিল, তিনি একটা প্রশ্ন তুলছেন। আরেকজন বলছেন শহীদা সামিদুল ইসলাম, কথাটা ইললিগাল নয়, উচ্চারণ হলে, যাই হোক, আমার সেটি বলছেন ইললিগালের প্রশ্ন উচ্চারণ নিয়ে উনি প্রশ্ন তুলছেন। আরো একজন রয়েছেন খুরশিদা বেগম, বলছেন শাহরুখ পারেননি তার ছেলেকে মানুষ করতে, তার বক্তব্য ইনি তুলে ধরেছেন। খুরশিদা বেগম একের পর এক কমেন্ট করেছেন, একটা ইলিগাল বিচার হওয়া উচিত, এটা বিচার হওয়া উচিত, সেটা কিন্তু তিনি বলেছেন। আর তাসলিম, এইরা তাসলিম রয়েছেন, তিনি তার বক্তব্যে বলেছেন বেল অনলি, জেল ইজ নট দ্য প্রসেস, বেল ইজ দ্য রাইট অফ দ্য অ্যাকিউজ, এটা তিনি সেটাকে পক্ষে সওয়াল করছেন। এরকম ভাবে প্রত্যেককে কিন্তু নিজের নিজের মতন করে কিন্তু তারা সওয়াল করছেন।
বলছেন আর আপনাদের সামনে আমরা শোনালাম। সিনিয়র অ্যাডভোকেট ক্যালকাটা হাইকোর্ট যিনি এনডিপিএস মামলা নিয়ে মুভ করছেন, অনেকগুলো এনডিপিএস মামলা নিয়ে মুভ করছেন, কিন্তু ক্যালকাটা হাইকোর্ট 3 বছর ধরে মানে জেলে রয়েছে, মানে অভিযুক্ত, কিন্তু তার বেল হয়নি। এইভাবে অনেকেই কিন্তু বেল হননি। এনডিপিএস এর ক্ষেত্রে কিন্তু আলাদা একটা আইন আছে, আলাদা কিছু নিয়ম বার এন্ড ব্যারিকেড রয়েছে, সেটা কিন্তু তিনি তুলে ধরেছেন। আপনারা এতক্ষণ শুনলেন। আরেকবার শেষ জানিয়ে দেই, আরিয়ান খান, अरबाज মার্চেন্ট আর মুনমুন ধামেচার বেল বম্বে হাইকোর্ট অ্যালাউ করলো, তাদের বেল দিয়েছে। এটা বড় খবর, এটা স্বস্তির খবর। আর যারা অন্যান্যরা যে এখন কি নতুন নতুন গল্প তৈরি করবেন, আবার নতুন কি তথ্য উঠে আসবে, মিডিয়ায় কি নতুন তথ্য চলবে, সেটার দিকে আপনারা নজর রাখবেন, আমরাও নজর রাখবো। কিন্তু এই মুহূর্তে বড় খবর, বেল হয়ে গেছে, বম্বে হাইকোর্ট বেল অ্যালাউ করেছে, আগামীকাল তার ব্যাখ্যা দেওয়া হবে। অনেক অনেক ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন আপনারা আমাদের সঙ্গে। আমরা প্রত্যেক মুহূর্তে খবর তুলে ধরেছি, কিভাবে হিয়ারিং হয়েছে সে তথ্য তুলে ধরেছি। অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের সঙ্গে এইটা যুক্ত হয়েছেন। নমস্কার। আপনারা দেখছেন আব তক খবর, আর সঙ্গে থাকবেন আর আমাদের সাথে যুক্ত হবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যেক খবরটা পুঙ্খানুপুঙ্খভাবে যেভাবে হিয়ারিং চলছে আপনাদের সামনে তুলে ধরার জন্য। নমস্কার।